বিয়ের রাতে আমার স্বামী বলতে শুরু করল, তোমার জামা খুলে আমাকে দাও। আমি আমার স্বামীকে জামাটা দিলাম, আর আমার স্বামী নিজেই সেই কাপড়গুলো পরে মেকআপ করে জিজ্ঞেস করলেন, কেমন লাগছে? আমি খুব রেগে গেলাম আর ঘুমিয়ে গেলাম। 1 মাস পর আমার স্বামী এক রাতে অজ্ঞান হয়ে যায়। ডাক্তারকে ডাকা হলে ডাক্তার এমন খবর দেন যে আমি হতবাক হয়ে যাই। আমার স্বামী 3 মাস ধরে। আমার নাম উমাইরা। আমি যখন বিয়ে করি তখন আমার বয়স ছিল 7 বছর। সত্যি বলতে আমার বিয়ে করার খুব ইচ্ছে ছিল। কিছু মেয়ে আছে যারা বলে বড় হয়ে আমাদের এই হতে হবে, আমাদের কোনো কাজ করতে হবে। কিছু কাজ, হ্যাঁ, কিন্তু আমি শুধু এটাই বলেছি যে আমি বিয়ে করতে চাই আর নিজের সংসার করতে চাই। আমার মনে হতো আমার একটা স্বামী হোক, অফিস থেকে বাড়ি এলে আমার জন্য একটা ফুল কিনে আনুক, আমাদের সন্তান হবে, আমি বাড়ি বসে খাবার রান্না করলে বাচ্চারা বলবে বাবা এসেছে। এমন ছোটখাটো বিষয়েই আমি খুশি হতাম। আর ছোটবেলা থেকেই বিয়ের আমার খুব শখ ছিল। বিয়ের আগে আমি অদ্ভুত রকমের খিঁচুনিতে ভোগতাম। আর সাধু সন্ন্যাসীরাও বলতেন বিয়েই এর নিরাময়। আগে যখন আমার খিঁচুনি হতো তখন লোকে বলতো আমি কোনো ভূতের দ্বারা আক্রান্ত। কিন্তু আমার বাবা এসব জানত, কারণ সে একজন ডাক্তার। তাই সে জানত যে আমার কি সমস্যা। তাই সে দ্রুত সম্পর্ক খুঁজে আমার বিয়ে দিয়ে দিল। আমি খুব খুশি হয়েছিলাম, বউ হয়েও হাসছিলাম। এমনকি আমার মা পর্যন্ত আমাকে মুখ বন্ধ করে বসতে বলেছিল। বিয়ের পর সুখে আমি আমার ঘরে চলে এলাম। আমি সুন্দর করে বসেছিলাম, যেমন কোনে সিনেমায় বা নাটকে বসে থাকে তেমন করে বিছানায় নিজের লেহেঙ্গা বিছিয়ে বসেছিলাম। ঘুমটাও মাথায় দিয়ে রেখেছিলাম। লেহেঙ্গাটাও খুব ভালোবেসে এবং খুব যত্ন করে বানিয়েছিলাম। আমি লাল রঙের লেহেঙ্গা পরতে চাইনি, তাই আমি গোলাপি রঙের লেহেঙ্গা পরেছিলাম। আমাকে খুব সুন্দর লাগছিল। আজ আমি নিজেকে নিয়ে গর্বিত। আমি আমার স্বামীর ছাপও দেখেছিলাম এবং তাকে লুকিয়ে লুকিয়ে দেখেও নিয়েছিলাম। আমার স্বামী ভীষণ সুদর্শন এবং আমারই বয়সী ছিল, এবং আমি ভেবেছিলাম যে আমার জীবন খুব ভালো হবে। কিন্তু আমার স্বামী ঘরে আসতেই তার পা যেন নড়ে উঠল। আমি ভাবতে লাগলাম, মনে হচ্ছে সে আমার সৌন্দর্যের উত্তাপ আনতে পারেনি, তাই ইতিমধ্যেই সে ভয়ে কেঁপে উঠল। যখন সে এসে আমার সামনে বসল তখন তার হাতে কোনো উপহার ছিল না। সে আমার ঘোমটা তুলে দিল, আর কোনো কথাও বলল না। আমি বললাম যে আমার জন্য কোনো উপহার নিয়ে আসনি। সে বলল, গিফট এনেছিলাম, আলমারিতে রেখেছি, তুমি নিজেই বের করে নাও। কিন্তু যেতে দাও। আমার স্বামী তার কথা অসম্পূর্ণ রেখেছিল। আমি জানি না সে কি বলতে চেয়েছিল। নিজের বরকে জিজ্ঞেস করলাম, আমার কেমন লাগছে? সে বলল, ঠিকঠাক লাগছে। কথাটা শুনে আমি অবাক হয়ে গেলাম। প্রথম দিনে একজন স্বামী তার কনেকে এই কথা আবার বলে যে তুমি দেখতে ঠিকঠাক লাগছ। সে কি চাইছিল, যে আমি প্রথম দিনই তাকে আমার স্ত্রীর আভাব দেখিয়ে ঘর থেকে বের করে দিই? আমার মেজাজটা একটু বিগড়ে গিয়েছিল, আর আমার স্বামীও এটা জানত। কিন্তু আমার মুড ঠিক করার জন্য সে কিছুই করল না। আমার স্বামীর নাম ছিল হামজা। এমনকি আমি তাকে এতটাও বলেছিলাম যে আমি তোমার স্ত্রী। তুমি আমার সাথে প্রথমবার দেখা করলে, অন্তত আমার একটু প্রশংসা তো করো। তারপরও আমার স্বামী কিছু বলেনি বা কোনো প্রতিক্রিয়াও দেয়নি। হয়তো তিনি ভয় পেয়েছিলেন। কিন্তু তারপর সে এমন কথা বলল যে আমি অবাক হয়ে গেলাম। সে বলল, যাও তোমার জামাকাপড় চেঞ্জ করো, আর আমাকে এই জামাগুলো দাও। তোমার জামাকাপড় চেঞ্জ করে এসো, এটা তো বুঝলাম, কিন্তু তোমার জামাটা দাও, এই ব্যাপারটা বুঝলাম না। যাই হোক, আমি কাপড় পাল্টাতে গেলাম আর বাথরুমে গিয়ে যা দেখলাম তাতে অবাক হয়ে গেলাম। বাথরুমের ভিতরে যেখানে সাবান, শ্যাম্পু ইত্যাদি রাখা ছিল, সেখানে অনেক মেকআপ আইটেম পড়েছিল, আর সেগুলো একেবারে নতুন এবং খুব দামি। স্পষ্টতই এগুলো শুধুমাত্র আমার জন্য। আমি খুব খুশি হয়েছিলাম যে আমার স্বামী নিশ্চয়ই আমায় সারপ্রাইজ দেওয়ার জন্যই এগুলো রেখেছে। আমি এই জিনিসগুলিকে একটু লাগিয়ে দেখলাম, এগুলো সত্যিই দারুণ জিনিস ছিল। আমি খুব খুশি হয়েছিলাম যে এই সমস্ত জিনিসগুলো আমার ছিল, এবং আমি অবশ্যই আগামীকাল এগুলো ব্যবহার করব। এবং যখন আমি বাথরুম থেকে বেরিয়ে এলাম সে বলল, এই লেহেঙ্গাটি আমাকে দাও। আমি ইতিমধ্যে লেহেঙ্গা এবং অন্যান্য জিনিসপত্র প্যাক করে আমার হাতে ধরেছিলাম। আমি এটা আমার স্বামীর দিকে এগিয়ে দিলাম।
আমি ভেবেছিলাম যে আমার স্বামী এই জিনিসগুলি যত্ন করে আলমারিতে রাখবে। তিনি আমাকে সাহায্য করার চেষ্টা করছেন, কিন্তু তিনি এই জিনিসগুলি নিয়ে বাথরুমে চলে গেলেন। আর আমি হাঁ করে দেখতেই থেকে গেলাম। আমার স্বামী আমার জিনিসপত্র নিয়ে বাথরুমে গেল কেন? আধ ঘন্টা পার হয়ে গেল, কিন্তু আমার স্বামী বাইরে আসছিল না। আমি মনোযোগ দিয়ে শুনলাম, বিশেষ কোনো শব্দ শুনতেও পেলাম না, আর না জলের কল খোলার আওয়াজ পেলাম বা অন্য কোনো আওয়াজও না। এর মানে হলো তিনি স্নান করছেন না। আমি ভাবলাম সে স্নান করতে গেছে, কিন্তু আমার জিনিস বাথরুমে নিয়ে গিয়ে কি লাভ? মাঝে মাঝে এমন পরিস্থিতি মানুষের সামনে আসে, যার সম্পর্কে তার বিন্দুমাত্র ধারণা থাকে না, আর সে জানে না যে এটা কেন হয় বা তাদের কি করা উচিত। এমনকি সে কিছু ভাবার যোগ্যও থাকতে পারে না। আমারও একই অবস্থা। কারণ এটা কে ভেবেছিল যে বর তোমাকে বলবে তোমার জামাকাপড় বদলাতে, তারপর সে তোমার জামাকাপড় নিয়ে বাথরুমে যাবে? এই ব্যাপারটার কি মানে ছিল? 2 ঘন্টা পর আমার স্বামী বাথরুম থেকে বেরিয়ে এলো। তাকে দেখে শুধু পায়ের নিচ থেকে মাটি সরে গেল না, মাথা থেকে আকাশও উড়ে গেল বলে মনে হল। মনে হচ্ছিল যেন ঘরের দেয়ালও উধাও হয়ে গেল। আমার সামনে শুধু আমিই ছিলাম। আমার স্বামী আমার বিয়ের লেহেঙ্গা পরে বাইরে দাঁড়িয়েছিল এবং আমার মতোই পোশাক পরেছিল, এমনকি তার চুল একটি বেন দিয়ে বাঁধা ছিল। পৃথিবীতে এমন কোনো মানুষ থাকতে পারে যে অনেক মজা করতে পারে, আর সেই ব্যক্তির বিষয়ে এটা রটতে পারে যে সে অনেক বেশি ইয়ার্কিবাজ। কিন্তু সেও বিয়ের রাতে তার কনের সাথে এইভাবে ঠাট্টা করবে না। এর মানে হলো এটা মোটেও রসিকতা ছিল না। আমি কিছুই বুঝতে পারছিলাম না। আমার গলা দিয়ে একটা শব্দও বের হচ্ছিল না, যখন আমার স্বামী তার কানের কাছে হাত রেখে তার নকল চুলগুলো পিছনে ঠেলে দিয়ে বলল, আমায় কেমন লাগছে বলো? এই রং তোমাকে তো একদম মানাচ্ছিল না। এত সুন্দর জামাকাপড় কিভাবে পরতে হয় তুমি তো সেটাও জানো না। তুমি ওড়না কিভাবে পরেছিলে? এটাকে এভাবে পরা উচিত। তুমি যখন পরছিলে তখন মনে হতো এটা কম টাকার পোশাক, কিন্তু এখন দেখো আমি পরছি, মনে হচ্ছে যেন এতে প্রাণ চলে এসেছে। দেখো এটাকে এভাবে ধরতে হয়। আমার স্বামী যেন কথা বলছিল না, সে তো আমার কানে যেন গলে যাওয়া সীসা ঢালছিল। আমি বললাম, কি হয়েছে তোমার? কি সব করছো তুমি? তুমি আমার জামা পরেছ কেন? তার উপর এই রকম মেকআপ কেন পরেছ? কেউ দেখলে কি হবে? সে বলল, আমার এসব খুব পছন্দ। তোমাকে যখন এই লেহেঙ্গায় দেখলাম তখন আমার ইচ্ছা ছিল যে আমি এটা পরব, আর বাথরুমে পড়ে থাকা জিনিসগুলো আমার, তুমি ওগুলো ধরবে না। আমি দেখলাম তুমি আমার জিনিসপত্র এদিক ওদিক করেছ। আজকের জন্য তোমায় ক্ষমা করে দিলাম। যদি তুমি আমার জিনিসপত্রে দ্বিতীয়বার হাত দিয়েছ তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। আমার এত রাগ হচ্ছিল, আমার মনে হচ্ছিল যেন আমি বমি করে ফেলব। আমি তাড়াতাড়ি কম্বল তুলে নিলাম আর মাথা পর্যন্ত কম্বল দিয়ে ঢেকে শুয়ে পড়লাম। আমার বর পরে আমাকে আবার জিজ্ঞাসা করছিল যে আমাকে কেমন লাগছে। একটু আমাকে ভালো করে দেখো, আমার ছবি তুলে দাও। এই লম্বা পোশাকের সাথে নিজের ছবি আমি নিজে কি করে নেব? সেলফি তো আমি ভালোই তুলতে পারি। আমি নিজের কান চাপা দিলাম। আমার চোখ দিয়ে জল পড়তে শুরু করে। আমার সাথে এটা কি হয়ে গেল? আমি এমন একটা মেয়ে ছিলাম যার বিয়ে ভীষণ শখ ছিল, আর আমি একটা লোককে বিয়ে করতে চেয়েছিলাম যে লোকের মতোই আমার খেয়াল রাখবে, যাকে দেখে আমি যেন বুঝতে পারি যে সে আমার বর, আর সে একজন মজবুত মানুষ। কিন্তু আমার সামনে কে দাঁড়িয়ে আছে? সকাল হলো যখন আমার বর সোফায় শান্তি করে শুয়েছিল। তার শোবার ধরনটাও মেয়েদের মতোই ছিল। তার চোখ যখন খুলল আমি বললাম, রাতের বেলা কি তামাশা করছিলে তুমি? আর যদি কখনো এরকম ধরনের অদ্ভুত আচরণ করেছ? তখন সে বলতে লাগলো, আমার মায়ের মতো করে কথা বলো না তো। এর মানে আমার শাশুড়িও এই সমস্ত ব্যাপার জানত, সে আমাকে ঠকিয়েছে। আর আমার পরিবার আমার বরের বিষয়ে কিছুই জানত না। যাই হোক, আমার বর বলল, যা তুমি এই কথাটা কাটকে বলেছ, তাহলে আমি তোমাকে প্রাণে মেরে দেব। তুমি ভাবতেও পারবে না, তুমি বুঝতেও পারবে না। তোমার খাবারে বিষ মিশিয়ে তোমাকে একদম উপরে পৌঁছে দেব। আমি তো পুরোপুরি অবাক হয়ে গেলাম। এই লোকটা কতটা সাংঘাতিক! এর কি সমস্যা ছিল? এ লোক হয়ে কেন এ ধরনের অদ্ভুত আচরণ করত? এটা তো আমি বুঝতে পেরেই গেছিলাম যে কোনো না কোনো ব্যাপার তো অবশ্যই আছে। আর এ কোনো লোক না, বরং অন্য কিছু। সে বলল, চুপচাপ তোমাকে ঘরে থাকতে হবে।
যদি তোমার মাথায় ডিভোর্সের দাগ লেগে যায়, সেটাও বিয়ের পরের দিন, তাহলে তোমার মা বাবার হার্ট অ্যাটাক হয়ে যাবে। আমার সাথে এভাবেই যদি থাকতে পারো তাহলে থাকো, নিজের সম্মান বাঁচাও আর নিজের পরিবারেরও। আমার মাথা খারাপ হয়ে গেল। ভেবেছিলাম যে পুরো জীবনের সাথে আমি থাকতে পারবো না, কিন্তু যদি এই কথাটা সামনে এসে যায় তাহলে ভীষণ বদনাম হবে। সবেমাত্রই তো আমার মা বাবা আমাকে বিদায় করল। চুপ করে এই পরিস্থিতিকে মেনে নিলাম আর ওই ঘরেই থাকতে লাগলাম। পরিবারের সামনে এমনভাবে নিজেকে উপস্থিত করতাম যেন কোনো ব্যাপারই ঘটেনি। তারাও সমস্তটাই জানত, কিন্তু এই ব্যাপারে কথা তারাও বলছিল না। কিরকম লোক এরা! কারোর মেয়ের জীবনকে কত সহজে এরা বরবাদ করে দিতে পারে। আর তারা এমনভাবে হাসি খুশি ছিল যেন কিছু হয়নি। দিন এভাবেই কাটতে লাগলো। একদিন যখন আমার বর বাথরুমে ছিল, তখন আমি তার বমি করার আওয়াজ পেলাম। আমি কোনো পরোয়া করিনি। আমার দিক থেকে যদি তার কিছু হয়েও যেত, আমার তো প্রাণ বাঁচত। আমার অবস্থা এক সপ্তাহের মধ্যেই এমন হয়ে গেছিল যেন আমি 20 বছর ধরে এই বিয়েটাকে চালাচ্ছি। আমার মুখ থেকে সমস্ত জৌলুস উড়ে গিয়েছিল। আমার মাথার মধ্যে অদ্ভুত অদ্ভুত পরিস্থিতি আর কথা চলতে থাকতো যেন। কিরকম ভাগ্য আমার! কি হবে আমার? আমি কি এর সাথে থাকতে পারবো? আমি কি এর সাথে থেকে নিজের জীবন যৌবন বরবাদ করছি না? আমার বর সারাদিন বাইরে থাকতো, অথবা ফোন ধরে মেয়েদের গান শুনতে থাকতো। কখনো অনলাইন জামা কাপড় পছন্দ করত আর বাড়ির লোককে বলতো বউয়ের জন্য নিচ্ছি, যখন কিনা আমাকে সে কোনো জিনিসই দিত না। ভালোভাবে বমি করার পর যখন আমার বর বাইরে আসলো, তখন তার অদ্ভুত অবস্থা হয়েছিল। আমাকে বলতে লাগলো, তুমি বড়ই মায়াদয়াহীন। আমার অবস্থা দেখছো না তুমি? যাও গিয়ে লেবুর জল নিয়ে এসো। আমি বললাম, হয়তো তুমি উল্টোপাল্টা কিছু খেয়ে নিয়েছ, যার জন্যই এমন হয়েছে। আমি যখন যেতে লাগলাম তখন সে অদ্ভুত কথা বলল কিছু খাইনি, বিয়ের পর তো এসব কিছুই হয়। আমি অবাক ছিলাম যে কি ধরনের ফালতু কথা বলছে সে। তারপর আমি তার জন্য লেবুর জল আনতে গেলাম। তখনই রাস্তায় আমার শাশুড়ি আমাকে দেখে নিল আর বলতে লাগলো, এখনই তো তুমি খাবার খেলে, খাবার খাওয়ার পরেই লেবুর জল খেতে নেই। আমি বললাম, আমার বমি পাচ্ছে, এই জন্য খাচ্ছি। বল, কোনো ব্যাপার না, হতে পারে কোনো খুশির খবর। যখন কিনা আমি ভেবে নিয়েছিলাম তোমার ছেলে কাউকে খুশির খবর দেওয়ার যোগ্য নয়, তাহলে খুশির খবর কি আমরা ডাউনলোড করব? আমার শাশুড়ি আমাকে গলায় জড়িয়ে ধরল। আমি বিশ্বাস করি যে কোনো না কোনো খুশির খবর অবশ্যই হবে। তুমি গিয়ে আরাম করো আর হামজাকে বলো তোমার খেয়াল রাখতে। যদি আরও কিছু খাবার ইচ্ছে হয় তাহলে আমাকে বলো, আমি বানিয়ে দেব। আমি বললাম, ঠিক আছে, আমি তোমাকেই বলবো। আমি চলে এলাম আর নিজের বরের সামনে লেবুর জলের গ্লাস রাখলাম। আমি বললাম, কবে থেকে চলছে এই সমস্ত কিছু? তোমার পরিবার জানেই না যে তুমি কে। আমার বর বলতে লাগলো, আমার সাথে এই ধরনের কথা বলো না। প্রথমেই আমার শরীর এমনিতেই খারাপ, যখন তুমি এই ধরনের কথা বলো পুরো আমার মা মনে হয় তোমায়। চুপচাপ নিজের বিছানায় গিয়ে শুয়ে পড়ো, বেশি কথা বলার দরকার নেই। আমি বললাম যে ছেলেদের মতো চিৎকার করতে তো তুমি জানো, কিন্তু আর কিছু করতে জানো না। আজকাল আমার বরের আরেকটা নাটক শুরু হয়ে গিয়েছিল। জানি না তার মধ্যে সত্যিটা কি ছিল। আমার বরের পেটটা একটু বড় মনে হচ্ছিল, সে অদ্ভুতভাবে কোমরে হাত রেখে রেখে হাঁটছিল। এবার আমি বুঝতে পারছিলাম না যে এটা আবার কোনো নতুন কান কারখানা, যেটা আমাকে পাগল করার জন্য সে শুরু করেছে। আর 10-15 দিন এভাবেই কেটে যেতে থাকলো। একদিন আমার বর চিৎকার করতে শুরু করলো যে তার পেটে খুব ব্যথা হচ্ছে আর তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। আমার শাশুড়ি প্রথমে তাকে কিছু শরবত ইত্যাদি খাওয়ালো আর বলল, তুমি এমন কিছু উল্টোপাল্টা খেয়ে নিয়েছ, এজন্য তোমার পেটে ব্যথা হচ্ছে। কিন্তু তার কথা হলো যে তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। আমার সাথে আমার শাশুড়িও ছিল আর আমরা দুজনে মিলে তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম। রাতে এমার্জেন্সিতে কোনো ডাক্তার ছিল না, একটা মহিলা ডাক্তার ছিল আর আমরা তার কাছেই গেলাম। আমার বর নিজের পেটের উপর হাত রেখেছিল আর অদ্ভুতভাবে চিৎকার করছিল। এবার তো আমার শাশুড়ি আমার সামনে লজ্জা পেতে লাগলো আর বারবার হামজার কাঁধে হালকা হালকা থাপ্পড় মেরে বলতে লাগলো, কি হয়েছে তোমার, এতই বা ব্যথা কেন? পুরুষ হও পুরুষ। এই কথাটা শুনে আমি ভেতরে ভেতরে হাসতে লাগলাম।
ডাক্তার যেই আমার বরকে দেখল তখন সে একটা অদ্ভুত কথা বলে দিল, আর আমরা অবাক হয়ে গেলাম। ডাক্তার বলল, ইনি তো এমনভাবে হাঁটছেন যেন এনার 3য় মাস চলছে, আর পেটটাও এভাবেই বেরিয়ে আছে। আমার শাশুড়ি কান চাপা দিল আর ডাক্তারকে বলল, আপনি কি ধরনের কথা বলছেন? ডাক্তার হয়ে আপনি এই ধরনের কথা কি করে বলতে পারেন? ডাক্তার বললেন যে আমি দেখছি, আর যেটা আমার মনে হলো সেটাই বললাম। এমনিতেও আজকাল অসম্ভব বলে কি বা আছে? আচ্ছা, আমি চেক করছি, আপনারা চিন্তা করবেন না। কিন্তু আমার বরের পেট সত্যি এরকম ভাবেই বেরিয়েছিল। কিন্তু যখন ডাক্তার চেক করার জন্য ডাকলো তখন সে বলতে লাগলো, আমি আল্ট্রাসাউন্ড করাতে চাই। যখন ডাক্তার আল্ট্রাসাউন্ড করার জন্য মেশিন চালালেন তখন ডাক্তার নিজের চোখেই হাত চাপা দিয়ে দিলেন, কেননা আমার বর নিজের পেটের জায়গায় নকল পেট লাগিয়েছিল, যেটা বোধহয় সে অনলাইন কিনে এনেছিল। এটা দেখে আমরা অবাক হয়ে গেলাম আর চিন্তায় পড়ে গেলাম। আমার শাশুড়ি আবার নিজের কানে চাপা দিলেন আর আমার বরকে মারতে শুরু করে দিলেন, আবার তুই এই ধরনের অসভ্যতা শুরু করেছিস বেহাজা। কিন্তু যেই পেটটা বের করতে লাগল তখনই আমার বর চিৎকার করা শুরু করে দিল আর বলতে লাগলো যে এটা কি করে দিলে তোমরা, কেন এরকম করলে, আমার বাচ্চা মরে যাবে যে। আর এমন ধরনের কথা বলছিল সে যেন সে কোনো গর্ভবতী মহিলা আর তাকে যেন বাচ্চা নষ্ট করার ওষুধ দেওয়া হয়েছে। আর ও তো পুরোপুরি পাগল হয়ে গেছে। আমি তো ভয় পেয়ে গেলাম। আমার এমন মনে হচ্ছিল যেন আমার আশেপাশের পুরো দুনিয়াই ঘুরতে লেগেছে। আমি এরকম অদ্ভুত ঘটনার কথা কখনো ভাবতেও পারিনি, আর না কখনো চোখে দেখেছি। সেখানে এত বড় তামাশা হয়ে গিয়েছিল যে দুটো লোককে এসে আমার বরকে সামলাতে হলো, আর ডাক্তার তাকে এসে ঘুমের ওষুধ দিয়ে দিল। এই সমস্ত দেখে আমার রক্তচাপ হাই হয়ে গেছিল। আমার শাশুড়িও আমার সামনে লজ্জায় পড়ে গেলেন। বরকে হাসপাতালে ছেড়ে আমরা শাশুড়ি বৌমা ঘরে চলে আসলাম। আমি সবার সামনে এই কথাটা বললাম। আমি বললাম, আপনার ছেলের অনেক বড় একটা রোগ আছে, এটা ছোটখাটো কোনো ব্যাপার নয়। সে নিজেকে একজন মহিলা ভাবে, যার এটা মনে হয় যে তার বিয়ে হয়ে গেছে এবং অন্যান্য আর 5টা মহিলার মতো তার বাচ্চাও হবে। আমার মা বাবাও সেখানে চলে এসেছিল। আমার শাশুড়ি বলল, আমার ছেলের ছোট থেকেই এই রোগটা আছে, আর আমরা এটা বলা বলি করি যে এর উপর কোনো ভূত প্রেতের ছায়া পড়েছে, কিন্তু আমরা এই কথাটা কাউকে বলিনি। তোমাকে মিথ্যে বলেছি আমরা। তোমাদের কাছে আমি ক্ষমা চাইছি, আমাদের ক্ষমা করে দাও। এবার আমার বাবা ওদেরকে অনেক কথা শোনালো আর বলল, এবার এটা হতে পারে না যে আমার মেয়ে ওই মানুষটার সাথে এই ঘরে থাকবে। সে আপনার ছেলে নয়, বরং সে আপনার মেয়ে। ওর অপারেশন করান যাতে সেও কোনো একটা দিকে শান্তি পায়। আমার শাশুড়ি বলতে লাগলো যে না, এ সমস্ত ঠিক হয়ে যাবে। মাত্র তো এখন বিয়ের 1 মাসও হয়নি। আপনার মেয়ের তালাক করাবেন না দয়া করে, তাহলে তো ওর কপালে ডিভোর্সের দাগ লেগে যাবে। আমি একে ঠিক করে নেব, আমি ওর চিকিৎসা করাবো। কিন্তু আমি আমার মা বাবাকে সবকিছু বলে দিয়েছিলাম যে বিয়ের প্রথম রাতে সে কি কাণ্ড করেছ। সবার সামনে আমি এই কথাটা বলেছিলাম। এই লোকটা শুধুমাত্র কোনো রোগের শিকার নয়, বরং তার এই রোগটা অনেকটা বেড়েও গিয়েছে। আর সে এই কথাটা বুঝতেই চাইছে না যে সে একটা পুরুষ। সে বলে যে আমার শরীরটা পুরুষের, কিন্তু আমার ভেতর একটা মহিলার আত্মা রয়েছে। আমি কি করব? আমি তো এরকমই। পৃথিবীর কোনো মা বাবা চাইবে না 1 মাস পরেই তার মেয়ের ডিভোর্স হয়ে যাক, কিন্তু এখানে তো কোনো উপায় ছিল না। যদি আমি ধৈর্য ধরতাম তাও কিছু ঠিক হতো না। আমি নিজেই চিন্তায় ছিলাম নিজের জীবনটাকে নিয়ে। দুনিয়ার লোক তো আমাকে কথা শোনাবেই, পুরুষ তো ভুলের উপর ভুল করবে, তাও দুনিয়া এটাই বলবে যে ভুল বোধহয় মহিলারই। আমার তো আমার শাশুড়িকে দেখে অবাক লাগছিল যে সে সবকিছু জানতো, তারপরেও সে এই সমস্ত কিছু বলল। এরপরেও তারা তালাক দিতে রাজি ছিল না। এরপর আমরা তাদের উপর ডিভোর্সের কেস করলাম যে আমার বরের সাথে কোনো মহিলাই থাকতে পারবে না। আর আমি ন্যায় লড়াইয়ে জিতে গেলাম আর নিজের বাড়ি চলে আসলাম। আমার মা বাবাও আমার কাছে ক্ষমা চাইল, কেননা তাড়াহুড়ো করে তারা সবকিছু করেছিল। কিন্তু এরপরে না জানি কি হলো, যখন আমার জীবনে এই সমস্ত কিছু হলো। আমার অসুখ একদম ঠিক হয়ে গেল। জানি না এটা কিভাবে সম্ভব হলো, কিন্তু এখন আমি একদম ঠিক ছিলাম। আর আমি কয়েক বছর পর্যন্ত বিয়ের নামও নিইনি।
আমি আবার নিজের পড়াশোনা চালু করে দিলাম। যখন আমার 2-4 বছর বয়স হলো, আমার মা বাবা আবার আমার বিয়ে করালো। সে একজন ব্যবসায়ী ছিল আর ভীষণ ভালো মানুষ ছিল। শেষমেশ আমি বলতে চাইব, প্রত্যেকটা রোগের এটাই ওষুধ নয় যে তার বিয়ে করিয়ে দাও আর সব ঠিক হয়ে যাবে। বরং কিছু রোগ এমনও হয় যার ওষুধ বিয়ে একদমই নয়। কোনো অন্যের মেয়ের জীবন বরবাদ করে দাও, এটা ভীষণ হচ্ছে আজকাল। এতে মনোযোগ দিন যে এ সমস্ত কি হচ্ছে। পুরুষেরা এই ধরনের অসভ্যতা কেন করে? ভালো করে খোঁজ নিন আর তারপর তার চিকিৎসা করান। কিন্তু কারোর মেয়ে এসে আপনার ছেলের চিকিৎসা করাবে না, এই ব্যাপারটাকে বুঝুন। কারোর মেয়ের জীবন বরবাদ করবেন না। ধন্যবাদ বন্ধুরা।